ভাই তারপর হাতি কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন না? এখনো শুরু হয় বুঝতে পারছি। এই পড়লে কি করবেন বলেন? এমপি হইলে কি করবো ভাই? সংসদের আশেপাশে বাসা নেওয়া লাগবে, তখন এই হলো প্রথম কাজ। বিয়ে করবেন না নাকি করে ফেলছেন? না, বিয়ে করে ফেলছি ভাই, একটা করছি। করছেন? একটা করছি। হ্যাঁ, এখান থেকে- শুরু করো। এখান থেকে? হ্যাঁ, রেকর্ডিং করো এবং শুরু করো। আপনি অ্যাঙ্গেলটা একটু দেখেন। হ্যাঁ, না এটাই বললাম, অ্যাঙ্গেলটা দেখান। বেশি ক্লোজ হয়ে যান। হ্যাঁ, ওকে ওকে, শুরু করি ভাই না? হাদি ভাই, প্রথমেই অজস্র ধন্যবাদ যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। এদিকে থাকেন না, আপনি দিয়েছেন। হ্যাঁ, প্রথমেই অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে আপনার ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। প্রথমেই জানতে চাই, জাতীয় নির্বাচনে দাঁড়ানোটা কি খুব বেশি জরুরি হয়ে পড়েছিল আপনার জন্য? ধন্যবাদ। জাতীয় নির্বাচনে দাঁড়ানো আসলে খুব জরুরি হয়ে পড়েছিল কিনা, তার থেকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থান হলো, যেটা তরুণদের হাত ধরেই, এবং সকল রাজনৈতিক যে দল আছে তাদেরও যে তরুণরা, তারাই কিন্তু সেটার সামনে ছিল। এর মানে তরুণদের হাত ধরে নতুন বাংলাদেশ যে আমরা কথা বলছি, একটা ইনসাফের বাংলাদেশ, একটা বৈষম্যহীন বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা মনে করি তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ খুব জরুরি, যাতে করে আমাদের যে পুরাতন চিন্তাভাবনা আছে, পুরনো এস্টাবলিশমেন্ট আছে, সেটাকে কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলা যায় এবং নতুন চিন্তা চেতনা দিয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করা যায়। তো এখন যেহেতু তরুণদের জন্য রাজনীতিতে অত্যন্ত চ্যালেঞ্জ, কারণ হলো সততার সাথে আপনি যদি রাজনীতি করতে চান বাংলাদেশের এই বাস্তবতার মধ্য দিয়ে, তো আমাদের জন্য যেটা সবথেকে জরুরি ছিল যে তরুণদেরকে অনুপ্রাণিত করা, যে এবং এমন একটা রোল মডেল প্রতিষ্ঠা করা যে কম পয়সা অথবা একদম জিরো ফান্ডেও মানুষের সহযোগিতায়, জনগণের পয়সায় জনগণের জন্য নির্বাচন করা যায়। দেখেন, নির্বাচনটা হলো রাজনীতির একটা অংশ। মানে আমরা যদি রাজনীতি করি তাহলে নির্বাচনেও যেতে হয়, কিন্তু নির্বাচনটা একমাত্র কাজ না। ধরেন এবার ইলেকশনে আমরা ফেল করলাম, তারপরে কি আমরা রাজনীতি করব না? এই যে জেতা অথবা পরাজয় বরণ করা, দুটোই আমাদের রাজনীতি। আমরা বরং বাংলাদেশপন্থী তরুণদের হাত ধরে একটা নতুন রাজনীতি নির্মাণ করতে চাই, যেটা ভবিষ্যতের বাংলাদেশকে দিক নির্দেশনা দিবে যে পরবর্তী রাজনীতিটা কেমন হবে। এই জন্য আমাদের রাজনীতিটা করা জরুরি, আর সেই রাজনীতিকে রিলেভেন্ট করতে ইলেকশন একটা মাধ্যম, এর বাইরে কিছু না। ভাইয়া, ঢাকা ৮ আসন খুবই গুরুত্বপূর্ণ কিছু জায়গাকে কানেক্ট করেছে, শাহবাগ, মতিঝিল, রমনা, পল্টন। এই আসন থেকে দাঁড়ানোর বিশেষ কোনো কারণ আছে কি? আমি আরও খোলামেলা করে বলি, অনেকেই এভাবে জিজ্ঞেস করে যে যেহেতু সচিবালয় থেকে শুরু করে আর যত টাকা পয়সার লেনদেন আছে মোটামুটি, এগুলো হলো হাব হলো ঢাকা ৮, যাতে বেশি চাঁদাবাজি করা যায়, বেশি টেন্ডার বাণিজ্য করা যায়, এই জন্যই কি ঢাকা ৮ বেছে নিলেন কিনা? তো প্রশ্নটা খুবই, এটা আবারও আপনাদের মাধ্যমে ক্লিয়ার করি। সেটা হলো, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের লড়াইটা মূলত একটা সাংস্কৃতিক লড়াই। দেখেন, আমরাই সর্বপ্রথম বলেছি ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে এবং এখন পর্যন্ত করছি যে আমাদের এই লড়াই যতটুকুন বেশি রাজনৈতিক লড়াই, তার থেকে হাজার গুণ বেশি সাংস্কৃতিক লড়াই। রাজনৈতিক লড়াইয়ের জয় পরাজয় 2 বছরের মধ্যে আবার অন্য কেউ দাঁড়িয়ে যায়, কিন্তু আমরা যদি সাংস্কৃতিক লড়াই জিততে না পারি, এই যে আপনি চক্ষু বন্ধ করে ভাবেন, যদি 1 মিনিট আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাকে যদি বলি এই যে বাঙালি সংস্কৃতি কি, আপনার চক্ষু বন্ধ করে আপনি এমন জিনিসগুলোই আপনার পোট্রে করবে যে আপনি যেভাবে বড় হয়েছেন, বাঙালি মুসলমান, বাংলাদেশ, বাতাসা, মিলাদ, তবারক, নজরুল, অন্যান্য সব কিছু, আপনি এগুলোকে দেখবেন মাইনর। এই যে একটা আরবান আরোপিত পান্তা ইলিশ, যেটার সাথে বৈশাখের কোনো সম্পর্ক নাই, আমাদের হালখাতাকে নাই করে দিয়ে, আমাদের নববর্ষের প্রত্যেকটা সুন্দর প্রোগ্রামকে নাই করে দিয়ে একটা কর্পোরেট কালচার করা গেল পান্তা ইলিশ। হাজার হাজার কোটি টাকা, ফ্যাশন হাউসগুলো হাজার হাজার কোটি টাকা শাড়ি বানাচ্ছে। এটা কি 20 বছর আগেও ছিল না? তো আমরা মনে করেছি ওই যে মনস্তত্ত্ব ভাঙতে হবে যদি আমরা একটা ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। আর এই জন্য কলকাতার কৌলিন্য থেকে ঘুরে দাঁড়িয়ে শতভাগ ঢাকাপন্থী, বাংলাদেশপন্থী একটি নতুন সাংস্কৃতিক বিনির্মাণ আমাদেরকে করতে হবে। সুতরাং আমাদের রাজনীতিকে বাঁচাতে হলে সাংস্কৃতিক সংগ্রাম করতে হবে। আমরা যেটা মনে করি, বাংলাদেশের সাংস্কৃতিক হাব হচ্ছে শাহবাগ। যেই শাহবাগে, আপনার এটা খুব কষ্ট নিয়ে বলছি, আমাদের নবাবরা
নিজেদের সমস্ত সম্পত্তি উজাড় করে দিয়ে এখানকার কৃষক, চাষাভূষা, বিশেষ করে বাঙালি মুসলমানদের সন্তানদেরকে একটু এম্পাওয়ার করবার জন্য তাদের সমস্ত জমি দিয়ে একটা বিশ্ববিদ্যালয় শুধু করলেনই না, সেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মানে এমন কোনো ত্যাগ নাই যা করলেন না। কিভাবে যেন আস্তে আস্তে করে সেই দিল্লির আধিপত্যবাদ, কলকাতার সেই কৌলিন্য এবং কলকাতা কেন্দ্রিক যে বাঙালি জাতীয়তাবাদ, এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে শুধু গ্রাসই করলো না, এখানের বাঙালি মুসলমানকে একদম মাইনর করে দিয়ে তাকে ধীরে ধীরে সাংস্কৃতিক বয়ানের মধ্য দিয়ে হত্যাযোগ্য করে তুলল। এবং তার চূড়ান্ত পরিণতি হলো শাহবাগ, যেই শাহবাগের মধ্য দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে চূড়ান্তভাবে ফ্যাসিবাদের দিকে জার্নি করানো শুরু হলো এবং তার চূড়ান্ত আমরা দেখলাম শাপলা হলো এবং 2024 পর্যন্ত গণহত্যা হলো। এখন আমাদের যে জায়গাটা সেটা হলো এই শাহবাগকে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা সেই নবাবদের কাছে ফিরাতে চাই, যেই নবাবরা নিজেদের সবটুকুন সম্পত্তি সব কিছু একদম এইখানকার মানুষদের জন্য বিসর্জন দিয়েছিলেন। সুতরাং আমরা এখানে যে চাষাভূষার সন্তানদের বিসিএস ক্যাডার হয়ে ওঠা, এই যে গ্রাম থেকে উঠে, এখন বাংলাদেশে মুশকিলটা হয়েছে কি, মুসলিম লীগ যেই কারণে, যেই ভুলটা করবার কারণে মুসলিম লীগের মতো একটা দল যে পাকিস্তান আন্দোলন এবং আমাদের ঐতিহাসিক আজাদির নেতৃত্ব দিয়েছে, কিছুদিন পর তার ভরাডুবি হলো। এর কারণটা ছিল তাদের মধ্যে ওই প্রথাটা ঢুকে গিয়েছিল, আমরা জমিদারের সন্তান, আমরা একটা এলিট পলিটিক্স করি, এলিট পরিবারের সন্তানরাই পলিটিক্স করবে, চাষাভূষারা কোত্থেকে উঠে এসে পলিটিক্সে পার্টিসিপেট করবে, নিতে পারছিলেন না। কিন্তু দেখেন মানুষের মনস্তত্ব ওরকম না, তারা চাষাভূষা সন্তানদেরকে পরবর্তীতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বানাই দিছে। আমাদের এখানে এখন অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে কি, আপনাদের সাথে তো অনেক হেভি ওয়েট প্রার্থী আছে, এখন আবার একটা নতুন ওই যে পীরতন্ত্র, এটাকে আমরা বলি, পীরের ছেলে পীর, প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী, মন্ত্রীর ছেলে মন্ত্রী, এমপির ছেলে এমপি, এর বাইরে আর কেউ হতে পারবে না। যদি সে একটু শক্তি নিয়ে দাঁড়াতেও পারে, কোনো গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে, সুতরাং সবাই মিলে তারা জাপটে ধরো, নিজেরা নিজেরা প্রচণ্ড ঝগড়া করবে, ঢাকা ক্লাব বনাম গুলশান ক্লাব, এলিট ক্লাব বনাম এলিট ক্লাব, কোনো ঝামেলা নাই। কিন্তু একটা প্রান্তিক ছেলে মেয়ে যদি কোমর সোজা করে দাঁড়ানোর চেষ্টা করে, তাহলে সবাই মিলে জাপটে ধরবে, কারণ সে তো হেভি ওয়েট না। তা আপনাদের মাধ্যমে জিজ্ঞেস করতে চাই, আজকে যারা হেভি ওয়েট, তারা যখন তরুণ ছিলেন, তারা কি তখন হেভি ওয়েট ছিলেন? তাহলে তারাও তো কারো না কারো বিরুদ্ধে লড়েছেন। সুতরাং আমরা বলি, আমাদের লড়াইটা যেহেতু সাংস্কৃতিক লড়াই, আর সাংস্কৃতিক রাজধানী হলো আমাদের এই হাবটা, ঢাকা 8-এর, এই জন্য আমাদেরকে বাছাই করা যে আমরা সাংস্কৃতিক লড়াইটাকে এগিয়ে নেওয়ার জন্য ঢাকা 8-এর নির্বাচনটা করতে চাই। আমার একটা সম্পূরক প্রশ্ন। জি, প্লিজ। আপনি কি ভারতকে ঘৃণা করেন? আমি কোনোভাবে এই ক্ষেত্রে খুব ক্লিয়ার করা দরকার, রাষ্ট্র ভারত আর ভারতের জনগণ এই দুটো একদম দুটো ভিন্ন ভিন্ন এন্টিটি। ভারতের জনগণ আমাদের বন্ধু, এইবারও কলকাতার ভাই বোনেরা আমাদের জুলাই আন্দোলনে সেখানে নেমেছে, মিছিল করেছে। যেই রাষ্ট্র ভারত রাষ্ট্র, আমরা ভারত বলি না, আমরা ইন্ডিয়া বলতে চাই, কারণ এর একটা ভিন্ন পলিটিক্স আছে। যেই ইন্ডিয়া দখলদারিত্ব করতে চায় শুধু বাংলাদেশ না, তার সমস্ত প্রতিবেশীদেরকে দখল করে একটা রাম রাজত্ব কায়েম করতে চায়, আমরা সেই দখলদার ইন্ডিয়ার বিরুদ্ধে। আর যেই ইন্ডিয়া যদি সে তার প্রতিবেশীদেরকে সম্মান দিতে চায়, তাকে তার গোলাম মনে না করে তার প্রতিবেশী মনে করে সম্মানজনক আচরণ করে, তাহলে অফকোর্স আমার পাশে ইন্ডিয়ার মতো একটা প্রতিবেশী, সে যদি আমার সাথে ভালো আচরণ করে, এটা তো আমার জন্য আনন্দের। কিন্তু সে যদি আমাকে যতক্ষণ আগ্রাসন চালাবে, যতক্ষণ দখলদারি চালাবে, ততক্ষণ আমি তার বিরোধিতা করব। সুতরাং আমাদের রাজনীতিটা ভারত বিরোধী রাজনীতি না, আমাদের রাজনীতিটা প্রো বাংলাদেশ, বাংলাদেশ পক্ষের রাজনীতি। এখন আমি যদি বাংলাদেশের পক্ষে কথা বলতে গিয়ে সেটা ভারতের বিপক্ষে চলে যায়, সেটা তো ভারতের সমস্যা, আমাদের সমস্যা না। আর এই উত্তরটা আমি দেই নাই, এটা বলে নেওয়া ভালো। এটা বেগম জিয়া বলেছিলেন বিবিসি বাংলাকে 1996 সালে। ওনাকে প্রশ্ন করেছিল, ভারত বিরোধিতাই কি একমাত্র আপনার পলিটিক্স? তখন উনি বলেছিল, কে বলেছে আমরা ভারত বিরোধিতা করি? আমরা বাংলাদেশের পক্ষে কথা বলি, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলি। এখন সেটা বলতে গিয়ে যদি কোনো দেশের গায়ে লাগে, সে দায়িত্ব আমার না, ওই বেগম জিয়ার জায়গা থেকে আমরা এটাকে শুধু ধারাবাহিকভাবে এগিয়ে নিচ্ছি। ভাই, আপনার আবার একটু নির্বাচনে ফিরি। আপনার নির্বাচনে একটা অন্যতম চমক ছিল, আপনারা ক্রাউড ফান্ডিংয়ের মধ্যে ফান্ড তুলবেন বলেছিলেন। আপনাদের ক্রাউডরা আসলে কী রকম ফান্ড করছে এখন পর্যন্ত? এটা বলে রাখা ভালো যে এখন পর্যন্ত ক্রাউড ফান্ডিংয়ের জন্য আমার ইনবক্সে প্রচুর মানুষ টেক্সট করেছেন। আমি এখন পর্যন্ত কোনো অ্যাকাউন্ট পাবলিক করি নাই, কারণ আমি বলেছি যে আরেকটু আমরা গুছাই, আগামী মাসে হয়তো একটা ডেডিকেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যাতে করে এই শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা আসলো, কত টাকা ব্যয় হলো, এটার জন্য আমরা একদম স্টেটমেন্ট সহ দিতে পারি। এটার জন্য একটা ডেডিকেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা করতে চাই, এই জন্য আমরা দেই না। কিন্তু এরপরও অবাক করবার ব্যাপার হলো, আমাদের যে কিছু পরিচিত ভাই বন্ধুরা আছে ইনকিলাব মঞ্চের, যাদের নাম্বারটা কেউ জানা আছে,
তাদের কাছ থেকে নাম্বার নিয়েও আমাদেরকে কেউ জোর করে ইতিমধ্যে লিফলেট খরচ, যেমন গতকাল একটা মজার ব্যাপার হয়েছে, অস্ট্রেলিয়া থেকে এক ভাই আমার নাম্বার সংগ্রহ করে টেক্সট করেছে যে হাদি ভাই বাতাসা শর্ট পড়বে কেন, এটা আমার জানান। আমি বললাম ভাই বাতাসা যে মানুষ এত পছন্দ করবে বুঝি নাই। বলে আপনার কত মন বাতাসার দরকার, আপনি যত জায়গায় যাবেন এখন থেকে ক্যাম্পেইনে আপনার ভাই বন্ধুদের কাছে বাতাসা দিয়ে রাখবেন এবং সব বাতাসা আমি দিতে চাই। তো আমাদের কাছে এটা অসাধারণ যে, এবং এরকম অনেকে বলেছে যারা ঢাকা 8-এর ভোটার, গত 10 বছরও বাংলাদেশে আসে নাই, আমাদেরকে টেক্সট করেছে আমার পেজে যে আপনি যদি সিরিয়াসলি ইলেকশন পর্যন্ত মাঠে থাকেন তাহলে শুধু ভোটটা দেওয়ার জন্য দেশে আসবো। আমাদের ভালোবাসা এটাই যে আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী করতে চাই, যে সে একজন বিজ্ঞানী হোক, সে বিজনেসম্যান হোক, এই যে আমাদের সবার রাজনীতির প্রতি অনীহা। আমরা মানুষকে ভোট কেন্দ্রে, এই যে সবাই বলে না যে বিএনপি বা অন্য দল এত % ভোট পাইছে, ভাই সেটা কিন্তু কাস্টিং ভোটের অনুপাত বলা হয়, কিন্তু টোটাল জনগণের কত % ভোট দিচ্ছে এটা কিন্তু বলা হয় না। আমাদের ভোটার, টোটাল ভোটারের 50% কি ভোট দেয়? এই বাকি 50% মানুষ যে ভোট দেয় না, সে তো রাষ্ট্রকে ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, সব কিছু দেয়, কিন্তু এই রাজনীতিবিদদের প্রতি তার এত অনীহা, তার দুর্নীতি, তার অসততা, এই জন্য সে কেন্দ্রে যায় না। আমাদের এখন চ্যালেঞ্জ হলো এই যে কর্পোরেট পার্সন, এই যে বিজনেসম্যান, এই যে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবজিওয়ালা, শিক্ষার্থী, আমাদের ডায়াসপোরা, এদের সবাইকে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে জার্নি করানো, সে যেন তার দেশটাকে ওন করতে পারে, সে যেন রাজনীতি সচেতন হয়ে ওঠে। এটাই আমাদের আনন্দ। এবং এটা হচ্ছে যে আমাদের মতো ছোট ছেলে মেয়েদেরকে তারা ভালোবেসে আমাদেরকে ফান্ড করতে চাচ্ছে, বাতাসার জন্য ফান্ড করতে চাচ্ছে, লিফলেট বানিয়ে দিতে চাচ্ছে। তো আমাদের আনন্দটা ওইটা যে এই অরাজনৈতিক বা অ্যাপলিটিক্যাল গ্রুপটা একটু একটু পলিটিক্যাল হয়ে উঠছে, এবং এরকম হয়ে উঠতে থাকলে বাংলাদেশ পথ হারাবে না ইনশাল্লাহ। ভাইয়া আপনি হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয়, আপনার ভিউ নিয়ে অনেকেই হয়তো ঈশ্বর চোখে তাকাতে পারেন, বাট আপনার কি মনে হয় এই ভিউ আপনি ভোটে কনভার্ট করতে পারবেন? এইটা বলা ভালো যে আমাকে গতকালকেও এক সাংবাদিক ভাই বলছিলেন যে ভাই আপনারাই মনে হয় একমাত্র যারা নিজেরা কোনো ফেসবুক পেজ, ক্যামেরা এগুলো মেনটেন করেন না, যারা এরকম ইলেকশন করে তাদের তো 2-4 জন লোক থাকে, ক্যামেরা থাকে, ছোট ছোট রিলস নিয়ে দ্রুত ছেড়ে দেয়, বাট আপনাদেরকে আমরা দৌড়িয়েও পাই না। তো আমাদের ব্যাপার হলো দেখেন, এই ইলেকশন করি, অন্য যা যা করি, এগুলো আমাদের আরও অনেক পরের সিরিয়াল। আমাদের একটা বৃহত্তর লড়াই আছে। আমরা যে ইনকিলাব মঞ্চ থেকে যে বৃহত্তর সাংস্কৃতিক লড়াই করতে চাই, আমাদের ইনকিলাব কালচারাল সেন্টার, তো আমরা ওই কাজগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আজকে যদি আমি মরে যাই, ধরেন আমাকে মানুষ ফেসবুকে চিনে বা রাস্তাঘাটে দেখলে আমাদেরকে ভালোবাসে, তো আমি তো এখন মরে যেতে পারি, হায়াত মৌত আল্লাহর হাতে, তাহলে কি আমাদের লড়াইটা থেমে যাবে? আমরা বলেছি বাংলাদেশ নামক রাষ্ট্রটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এখানে আগ্রাসনও থাকবে। আর আগ্রাসন থাকা মানেই কেউ না কেউ সে আগ্রাসনের বিরুদ্ধে লড়বেই, কেউ না কেউ আবরার হয়ে জন্মাবেই। তো আমাদের তো অনেকগুলো আবরার তৈরি করতে হবে আমাদের। দেখেন আমার খুব কষ্ট হয় আজকে এই ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থানের পরে কেন একটা ইনকিলাব মঞ্চ শুধু সরব থাকলো, কেন আরও মিনিমাম 100 ইনকিলাব মঞ্চ দেশে হলো না, কেন একটা হাদি থাকবে, কেন আমাদের আরও 100 হাদি থাকবে না? তাহলে তো আমাদের প্রেশার তৈরি কম হতো, সবাই মিলে প্রচুর কথা বলা যেত, কাজ করা যেত। তা আমরা এখন যে লড়াইটা, সেটা হলো আমরা শত শত ইনকিলাব মঞ্চ যাতে পরবর্তীতে তৈরি হয়, শত শত হাদি তৈরি হয়, এইটা আমাদের লড়াই। আমরা এখন মানুষ তৈরি করবার চেষ্টা করছি, এরপরে বাইরে যেটুকুন কাজ করবার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই আমাদের মূল কাজ ক্ষতিগ্রস্ত করে সারাদিন মানুষকে মিডিয়ায় মুখ দেখে বেড়ানো, এটা আমাদের আসলে মূল কাজ না। এবং আমি আপনাদেরকে ফাঁকে বলেও রাখি, আমরা ফেসবুকে ঢুকলেই যে আমাদের বক্তব্য দেখি, একদম এটা আল্লাহর শপথ করে বলছি, এই জন্য আমরা খুব আনন্দিত হই না। কারণ আমরা একটা খুব ব্যাপার সচেতনভাবে জানি, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, এটার একটা ট্রেন্ড হলো একজন মানুষকে জনপ্রিয় বা পপুলার করতে সময় নেয় 24 ঘন্টা, 48 ঘন্টা, আর পড়ে যেতে লাগে 1 মিনিট। আমরা বরং ওই জনপ্রিয়তা না, আমরা মানুষের হৃদয়ে অবস্থান করতে চাই, যেটা করতে হবে কাজের মধ্য দিয়ে। আমরা কিছু মৌলিক কাজ করতে চাই মরে যাওয়ার আগে। সুতরাং এই যে জনপ্রিয়তা আছে, থাকলে ভালো, আলহামদুলিল্লাহ, না থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কাজটা করতে পারছি কিনা আমরা ওইটা ব্যাপারে খুব বেশি সচেতন। হাদি, আমি বলি যে আপনি যে আসলে দাঁড়াইছেন, আপনার সাথে একজন হেভিওয়েট প্রার্থী আছে, উনি অনেক বছর অনেকবার এমপি হয়েছে। আপনার কেমন লাগে মির্জা আব্বাসের সাথে যে আপনি দাঁড়াইছেন? মির্জা আব্বাস ভাইয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারা এটা আমার জন্য ভীষণ আনন্দের। আমার জন্য এই জন্য আনন্দের যে প্রতিদ্বন্দ্বিতা কারো না কারোর সাথে করতে হবেই, কিন্তু সেটা যদি মির্জা আব্বাস ভাইয়ের মতো একজন প্রবীণ রাজনীতিবিদ তার সাথে হয়, তো ব্যাপার হলো এখানে কেউ না কেউ জিতবে, হারবে। তো আমার মনে হয় যে আমাদের এখানে হারাটাও আনন্দদায়ক হবে যে আমরা আব্বাস ভাইয়ের মতো সিনিয়র একজন মানুষের সাথে কম্পিট করেছি।
তো এটা আমাদের জন্য আনন্দদায়ক, আমাদের জন্য কোনো প্রেশার নাই। এই জন্য প্রেশার নাই যে খেয়াল করেন, আমরা তো এই নির্বাচনটা করতে গেলে আমরা এটা আপনারা নিজেরাও বোঝেন, যারা একটা ঢাকার দূরবর্তী এলাকায় যে কোনো জেলায় ইলেকশন করে তারাও কমপক্ষে 100 কোটি টাকা বাজেট করে একটা এমপি ইলেকশনে। আর ঢাকা 8 আসনের মতো আসনে কত শত কোটি টাকা বাজেট হবে এটা আপনারা বুঝতেই পারেন। আর তার বিপরীতে আমাদের বাজেট হলো বাতাসা, লিফলেট আর আমাদের ভাই বন্ধুদের এই যে ডেডিকেশন, ভালোবাসাটা, এটা আমাদের বাজেট। হ্যাঁ, তবে এটাকে আমরা ছোট করে বলছি না। এই যে অনেক দূর থেকে এসে কাজ করে ন্যূনতম এক কাপ চা না খেয়ে ভাড়া না নিয়ে চলে যাওয়া, এটা তো কেউ চিন্তাও করতে পারবে না আমাদের ভাই বন্ধুদের যে ডেডিকেশন। আপনাদেরকে শুধু একটু ফাঁকে বলি ভাই, আমরা পরশু প্রচারণা করেছি মতিঝিলে, শাপলা চত্বরে। তা আমাদের এতদিন একটা ধারণা ছিল কি যে ইয়াং যারা, বিশেষ করে স্টুডেন্ট অথবা যাদের বয়স 35 থেকে 40, এই গ্রুপটা পর্যন্ত তারা আমাদেরকে বেশি ভালোবাসে। একটু যারা বয়স হয়েছে তাদের মধ্যে তো আমাদের একটু রিচ হয়তো কম হয়েছে। কিন্তু সেদিন আমরা অবাক হলাম, আমরা শাপলা চত্বর থেকে যখন জনসংযোগ শুরু করলাম, ওখানে তো প্রচুর এটিএম বুথ আছে ব্যাংকের, এবং সিকিউরিটি গার্ড যারা, যে ব্যাংকের স্টাফ আছে আপনারা জানেন। এটা আমাদেরকে খুবই ইমোশনাল করেছে। আমাদের ভাই বন্ধু যারা ছিল, দেখলাম 3-4 জন এটিএম বুথের সিকিউরিটি গার্ড চাচা, 55-60 বছর হবে, ওনারা পিছন থেকে দৌড়ে আসছেন দেখে আমাদেরকে। এরপরে এক চাচা মাথায় হাত দিয়ে আদর করলেন, চুমু খেলেন, এবং উনি বললেন যে একটা কথাই যে আমার খুব মনে আছে, যে বাবা 1 টাকাও কাউরে দিবাও না, এখন 1 টাকা খাবাও না। আমরা মনে করছি এই কথাটা আমরা ইশতিহারে আনবো। উনি শুধু এই কথাটা বললেন চুমু খেয়ে, যে 1 টাকাও কাউরে দিবা না, আর যদি আল্লাহ তোমাদেরকে এমপি বানায় তাহলে তখন 1 টাকাও খাবা না। তো আমরা তখন ভাবছিলাম যে এই যে ভালোবাসা, এটা আসলে আপনি কোন পয়সা দিয়ে মাপবেন। সুতরাং আমাদের কোনো চাপ নাই। মির্জা আব্বাস ভাইয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে আরও আনন্দের। আমাদের মনে হয় যে আমাদের এই নির্বাচনী যাত্রাটা ভীষণ আনন্দের হবে। মির্জা আব্বাসের সাথে কথা হয়েছে আপনার? না, আমার সাথে ভাইয়ের কোনোদিন কথা হয় নাই। না, কখনো কথা হয় নাই। ভাইয়া, নির্বাচনকে ঘিরে আমরা পিআর পদ্ধতির কথা শুনতে পাচ্ছি। আপনারা উচ্চ কক্ষে হচ্ছে পিআর পদ্ধতি চান, কিন্তু গত পরশু একটা জরিপ দেখা গেল যে বাংলাদেশের 56% মানুষ আসলে পিআর পদ্ধতি সম্পর্কে জানেই না। এবং পাশাপাশি যদি আমরা বলি, আমরা একটা ভিডিওতে দেখতে পেয়েছি যে পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন করা হচ্ছে, কিন্তু যারা এসেছে আন্দোলনে তারাই আসলে জানে না পিআর পদ্ধতিটা কি। এখানে একটা মজার ব্যাপার হলো, ধরেন এই জরিপের তো অনেক প্যাটার্ন থাকে। তো এই জরিপটাকে শতভাগ আমি একটা ভালো জরিপ হিসেবেই যদি ধরে নেই, তাহলে বলেছে কি 56% মানুষ পিআর বুঝে না। এইটাকে আপনি একটু উল্টো করে চিন্তা করেন, এর মানে 44% মানুষ পিআর বোঝে। এটা তো বিরাট ব্যাপার ভাই। কারণ আপনি একদম দায়িত্ব নিয়ে বলি, আমি তো নিজেও পলিটিক্যাল সায়েন্সের ছাত্র। বাংলাদেশের বহু পলিটিক্যাল সায়েন্সের শিক্ষকও পিআর ব্যাপারে ভালো বলতে পারবেন না। পিআর তো এখন আমাদের যে কথাটা, সেটা হলো পিআর হবে কি হবে না এটা নিয়ে আলাপ চলতে থাকবে। কিন্তু এই যে আমাদের বিদ্যমান ব্যবস্থা নির্বাচনে হয়, এর বাইরেও যে আরও ব্যবস্থা দুনিয়ায় আছে, এই পিআর সিস্টেম বলি, পিআরেরও তো আরও বিভিন্ন প্যাটার্ন আছে। এইটা অন্তত এই দাবির মধ্য দিয়ে আমাদের জনগণ জানতে শুরু করলো। আমার সেদিকে খুব ভালো যে আমি যে রিক্সায় যাচ্ছিলাম, রিক্সাওয়ালা মামা বাসায় নামাই দেওয়ার সময় বললো যে মামা, পিআর সিস্টেমটা কী আসলে। তা আমার একটা ভীষণ আনন্দ হলো, এই যে একজন রিক্সাওয়ালাও একটা সিস্টেম সম্বন্ধে জানতে আগ্রহী হচ্ছেন, এটাই আমাদের অ্যাচিভমেন্ট। আমাদের পিআর ইলেকশন হবে কি হবে না এটা আমাদের কনসার্ন না। আমাদের কনসার্ন হলো মানুষ রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় জড়িত হচ্ছে বলেই সে পিআর কি, এটা কিভাবে হয়, এটা সম্বন্ধে জানবার চেষ্টা করছে। এটা আমাদের জন্য খুবই গুড সাইন। এই জন্য আমরা বলেছি যে হ্যাঁ, উচ্চকক্ষে পিআরটা যদি না হয়, তাহলে যদি এখানে 100 সংসদ সদস্য দেওয়া হয়, এখন বর্তমানে নারী সংসদ সদস্য কীভাবে দিতে হয়, সংরক্ষিত। তো এটা তো শুধুই একটা বাণিজ্য এবং বিনা পয়সায়, মানে এতে তো কোনো স্টেক নাই। এখন ধরেন সংরক্ষিত নারী আসন যেভাবে হয় মনোনীত, এইভাবে যদি আমরা উচ্চকক্ষে আরও 100 আসন দেই, তাহলে জনগণের পয়সায় আরও 100 একদম ভ্যালুলেস এমপি পালবার মতো কোনো কারণ থাকতে পারে না। এখানে একটা ন্যূনতম ভালো কিছু হওয়া দরকার। আর নিম্নকক্ষে পিআর, দেখেন যে কোনো গণতান্ত্রিক দেশে যে কোনো একটি গণতান্ত্রিক দল যে কোনো ব্যাপারেই কথা বলতে পারে, ভয়েস তুলতে পারে। আমাদের কাজ হলো সবাই মিলে সেটাকে কতটুকু আলোচনা করে একটা জায়গায় আনা যায়। আমি মনে করছি জামাত ইসলামী বা অন্যান্য যেই দল তারা পিআরের কথা বলছেন, এটা আমার অনুমান। এমনও হতে পারে আবার বিএনপি উচ্চকক্ষে পিআরের ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এর মানে তার সম্মতি নেই, সে এটা করতে চায় না। আর জামাতে ইসলাম নিম্নকক্ষেই পিআর চাচ্ছে। তো সবাই যখন একটা অবস্থানে থাকে, তখন একটা মধ্যবর্তী অবস্থা তো তৈরি হতে পারে।
আমরা বরং প্রত্যাশা করছি সবাই যে যার জায়গা থেকে একটু যদি সরে আসতেও পারে। যেমন বিএনপি বলল যে ঠিক আছে, তারা তো নিম্নকক্ষে চায়, আমরা উচ্চকক্ষে রাজি হইলাম। তাহলে জামাতও বলতে পারে যে ঠিক আছে, আমরা তো নিম্নকক্ষে চাইছি, বিএনপি যেহেতু উচ্চকক্ষে রাজি হয়েছে, তাহলে আমরা নিম্নকক্ষ থেকে সরে আসলাম। পলিটিক্স ইজ দ্য আর্ট অফ কম্প্রোমাইজ ভাই। এবং আমার ধারণা, যত যাই হোক, আমাদের রাজনৈতিক দলগুলোর এতটুকু নিশ্চয়ই তারা সেন্সিবল যে তারা যদি এরকম একটা ভালো জায়গায় পৌঁছাতে না পারে তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। তবে আমাদের প্রত্যাশা অবশ্যই উচ্চকক্ষে যাতে পিয়ার হয়, আর নিম্নকক্ষে এখন এই এক্সপেরিমেন্টটা চালানোর মতো প্র্যাকটিক্যাল অবস্থায় বাংলাদেশ নাই, এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং। ভাই, আপনারা ভারতীয় আধিপত্যবাদ নিয়ে ভীষণ সোচ্চার। আপনি নির্বাচন করে জয়ী হলে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেবেন? আচ্ছা, প্রথম কথা হলো, দেখেন, আমি তো স্বতন্ত্র নির্বাচন করব। এর মানে আমি তো কোনো সরকার গঠন করব না। মেইনলি যারা সরকার গঠন করবেন তাদের স্টেক অনেক বেশি, এবং তারা ইন্ডিয়া প্রশ্ন কীভাবে ডিল করবেন এই সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে। এখন আমি যদি স্বতন্ত্র নির্বাচিত হয়ে পার্লামেন্টে যেতে পারি, যদি আল্লাহর রহমতে আমাদের ভোটাররা আমাদেরকে নির্বাচিত করেন, আমাদের সেটা হলো, দেখেন, গত আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার ভারতের সাথে অনেকগুলো চুক্তি করেছে দ্বিপাক্ষিক। বাংলাদেশের নিয়ম যে কোনো দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি হলে আপনি সেটা সংসদের অধিবেশন উত্থাপন করবেন, কারণ সংসদই হলো একমাত্র সার্বভৌম সংসদ। জনগণের রিপ্রেজেন্টেশনটা এখানে থাকে। যদিও আওয়ামী লীগের আমল তো না ছিল নির্বাচন, না ছিল রিপ্রেজেন্টেশন, না ছিল জনগণ, তবুও তার তো কথা ছিল ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছে পার্লামেন্টে তুলবার। সে একটা চুক্তিও পার্লামেন্টে তুলে নেয়। বরং আমরা অবাক হলাম, এই সরকার যে আসলো ক্ষমতায়, তার তো একটা দায়বদ্ধতা ছিল। আওয়ামী লীগ যেই চুক্তিগুলো গোপনে করে দেশের সর্বনাশ করেছে, সেইগুলো সব এক্সপোজ করা উচিত ছিল না, সেও এক্সপোজ করলো না। দিল্লির চাপেই তো, অফকোর্স বুঝতে পারি। তা আমাদের যে রোলটা হবে, এরপরও যেই সরকার আসবে সে তো দিল্লির সাথে ডিল করতে হবে। ভাই, আমরা ডিল করতে বাধা দিই না। ধরে নেই জামাত ইসলামও যদি ক্ষমতায় আসে, তার কি ইন্ডিয়া প্রশ্ন ডিল করতে হবে না? বাংলাদেশের পাশ থেকে ভারত কি প্রতিবেশী হিসেবে সরে যাবে? না, আমরা বরং শুধু এই ভয়েসটা জারি রাখবো যাতে বাংলাদেশ ঢাকা দিল্লির সাথে গোলাম বনাম মনিবের ডিলিংয়ের মধ্যে না যায়। হ্যাঁ, প্রভু আর মনিবের ডিলিং না হয়, যেন দুজন প্রতিবেশী সুলভ ডিলিং হয়। আমরা যেন মাজা কোমর সোজা করে, শির দ্বারা সোজা করে দিল্লির সাথে কথা বলতে পারি। আমরা যেন দিল্লিকে বলতে পারি যে দেখো, তুমি যদি আমাকে প্রতিদিন মাইনরিটি কার্ড দিয়ে ডিস্টার্ব করো, তাহলে আমিও তোমার মাইনরিটি নিয়ে কথা বলবো। আমার এখানে মাইনরিটি নির্যাতন কিচ্ছু নাই, তোমরা যেভাবে বলো, তোমরা এটাকে বরং শুধু প্রোপাগান্ডা ছাড়াও, কিন্তু তোমার দেশে এখনও কুকিচেন নারীদেরকে বিবস্ত্র করে তারপরে হাঁটানো হয়। এই শতাব্দীতে এসেও সেখানকার দলিত হিন্দুদের কি অবস্থা, নিম্নবর্ণের হিন্দুদের কি অবস্থা। তুমি যদি আমার এখানে এই কার্ড খেলা করো, তাহলে আমরা ওখানকার সমস্ত, আমার কাশ্মীরের কি অবস্থা, আমরা সবার ব্যাপারে কথা বলবো। তুমি যদি আমার হিল ট্রাক্সকে অশান্ত করতে চাও, তাহলে মনে রাখো আমাদের কাছেও একটা স্ট্র্যাটেজিক চিকেন নেক আছে, শিলিগুড়ি করিডোর। আর যদি তুমি আমাকে ডিস্টার্ব না করো, তাহলে আমি তোমাকে কেন ডিস্টার্ব করব? এই কথাটা আমরা তাকে বলতে পারতে চাই। আমরা তার সাথে মাথা নিচু করে এরকম কোমর বাঁকা করে কথা বলতে চাই না। আমরা চোখে চোখ রেখে বন্ধুত্ব সুলভ, প্রতিবেশী সুলভ আচরণ করতে চাই। আর সেটা যেন হয়, এই জনগণের জবানটা আমরা সংসদে দিতে চাই, এটাই আমাদের কাজ। ভাইয়া, আপনি নির্বাচিত হলে কি কালচারাল ফ্যাসিস্টদের একটু ভয় থাকা উচিত? কালচারাল ফ্যাসিস্টদের ভয়টা আসলে এ অর্থে বলতে চাই না। আমরা বরং যেটা করতে চাই, বাংলাদেশপন্থী, যেমন এটা খুবই আফসোসের ব্যাপার বলি, এই আমাদের যে সরকারটা 1 বছর পার হলো, তারাও তো একটা জায়গায় আমাদেরকে খুব হতাশ করলো। দেখেন, এই ফ্যাসিবাদের যুগে সমস্ত সাংবাদিক, কবি, সাহিত্যিক, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, তাদেরকেও কোটি কোটি টাকার প্লট দেওয়া হয়েছে তাদের দাসত্ব করবার জন্য, গোলামি করবার জন্য। সাংবাদিক আনিস আলমগীর, আজকে নাম বলে দিই, ভাই সাংবাদিক হিসেবেই বা তার কি কন্ট্রিবিউশন? তাকেও হাসিনা যে প্লটটা দিয়েছেন তিনি 7 কোটি টাকায় বিক্রি করেছেন। তারা এখন কি সাংবাদিকতা করে? সারাদিন গিয়ে এখন এই ফেসিবাদের এই কালচারাল ন্যারেটিভ উৎপাদনের চেষ্টা করে। তো আমরা এইটা চাচ্ছিলাম না, কিন্তু আমরা চাচ্ছিলাম গত 15 বছরে যেই সমস্ত সাংবাদিক, সাহিত্যিক, কবি প্রচণ্ড প্রতিকূলতার মধ্যে এত লোভ থাকা সত্ত্বেও নিজেদেরকে বাঁচিয়ে রেখে বাংলাদেশ পন্থার পক্ষে কথা বললেন, শির দ্বারা সোজা করে মধ্যম পন্থায় থাকলেন, তাদেরকে এনে দেশে কাজে লাগানো যেত। অন্যায়ভাবে না, তাদেরকে প্লট দেওয়ার দরকার নাই, কিন্তু তারা যেন দেশে কাজ করতে পারে, তাদেরকে একটা প্রতিষ্ঠানের সহযোগিতা করা, তাদেরকে রাষ্ট্রে বিভিন্নভাবে কাজে অ্যাকোমোডেট করা, এটা তো পারলো না। দেখেন, আজকে আবারও মনে করি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর আমরা কোনো দূরদর্শী স্টেটমেন্ট পাইনি, এটা আমাদের হতাশা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইংল্যান্ডে গিয়ে দেখে যে সাইফুর রহমান খান একজন ভদ্রলোক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বাংলাদেশি ছেলে, ইয়াং, সব ব্যবসা ছাড়াই নিয়ে বাংলাদেশে চলে আসা, বলছে তুমি এখন দেশের জন্য কাজ করবা। এবং সাইফুর রহমানের যে কন্ট্রিবিউশন বাংলাদেশের অর্থনীতিতে, এইরকম ধরে এনে বাংলাদেশ ঘুরছে। তো আজকের এই আমাদের যে সরকার, তাদের উচিত ছিল আমাদের সেই সমস্ত ভাইদেরকে পেট্রোনাইজ করা, না তারা করতে পারে না, এটা তো আমাদেরকে হতাশ করলো। আমাদের ইচ্ছা আল্লাহ যদি আমাদেরকে একটুখানি এম্পাওয়ার্ড করে, সে ডান হোক বাম হোক এটা আমাদের চিন্তা না, তার পন্থা যদি হয় বাংলাদেশ পন্থা, আমরা তাদের জায়গা আমাদের এন্ড থেকে একটু একটু করে এম্পাওয়ার করবার চেষ্টা করব, কারণ তারা এম্পাওয়ার্ড হলে বাংলাদেশ এম্পাওয়ার্ড হবে। ভাইয়া লাস্ট প্রশ্ন, আপনি বলেছেন আপনি ধানের শীর্ষেও যাবেন না, দাঁড়িপাল্লায়ও যাবেন না, আপনার রাজনৈতিক প্ল্যানটা কি? এই যে ধানের শীষ আর দাঁড়িপাল্লা দুটো দুই পাশ, এখন দেখেন বাংলাদেশে কি একটা সমস্যা হলো, আপনারা টাইমলাইনটা খেয়াল করলে দেখবেন, আমি যদি সকালে একটা পোস্ট বিএনপির বিপক্ষে দেই, তাহলে জামাত ইসলামের ভাইয়েরা তুমুল প্রশংসা করে, আল্লাহ যেন আমাকে অনেক বড় করে, আমার সততা যেন আজীবন টিকে থাকে। তো সন্ধ্যার সময় জামাত ইসলামের যদি কোনো একটা অসঙ্গতি হয়, সেইটার বিরুদ্ধে পোস্ট দেই, তখন এসে আবার গালিগালাজ করে। আবার একইভাবে জামাতের বিপক্ষে যখন বলি, বিএনপির ভাইয়েরা প্রশংসা করে, এর মানে এই গালিগালাজের মধ্যেই আমরা আছি। এটা আমাদের জন্য মনে কোনো কষ্ট নাই, কিন্তু আমরা একটা যে কাজটা করতে চাই, এই যে একটা বাইনারি তৈরি হয়েছে, আপনি বিএনপির বিপক্ষে একটা কথা বললেই, অথবা প্রো বাংলাদেশি একটা যদি অবস্থান নেন, সেটা যদি বিএনপির বিপক্ষে যায় তাহলে আপনি জামাতি, আর আপনার কথাটা যদি কোনোভাবে জামাতের বিপক্ষে যায় তাহলে আপনি বিএনপির টাকা খেয়েছেন। কিন্তু ভাই এরকম তো লক্ষ কোটি মানুষ আছে যারা বাংলাদেশকে ভালোবাসে, বিএনপির পলিটিক্সটাও তার পছন্দ না, জামাত ইসলামেরও তার পছন্দ না, সে মধ্যবর্তী একটা জায়গা চায়। আমাদের পলিটিক্সটা হলো এই মধ্যবর্তী একটা জায়গা আমরা তৈরি করতে চাই, যারা না বিএনপি না জামাত ইসলামী কিন্তু বাংলাদেশ ভালোবাসে, তো তাদের আপনি একটা স্পেস তৈরি করে দিবেন না? এই মধ্যবর্তী একটা জায়গা আমরা রাজনীতিটা সামনে নিয়ে যেতে চাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ।